করতেছো? স্যার আমি রায়হানকে পারমিশন দিচ্ছি স্যার। হ্যাঁ, তুমি রায়হানকে দিয়ে দাও তাহলে। আর রায়হান, তুমি রেকর্ডিং পারমিশনটা অন করে আমাকে হোস্ট করে দিও। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের Recording in ফাউন্ডেশন progress. ফাউন্ডেশন হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। তো শ্যালো ফাউন্ডেশন যেটা থাকে সেটা হচ্ছে সয়েলের খুব বেশি ডেপথে যায় না, সয়েল থেকে কিছু পরিমাণ ভিতরে। আর ডিপ ফাউন্ডেশনটা অনেক নিচে যায় সয়েলের। তো আমাদের কোর্সের যে টপিক সেটাতে হচ্ছে শুধুমাত্র শ্যালো ফাউন্ডেশন যেগুলো আছে, শ্যালো ফাউন্ডেশন সম্পর্কে আমরা এই এই কোর্সে আর কি দেখবো। পরবর্তী অন্য যে কোর্সগুলো আছে, অন্য কোর্সগুলোতে ডিপ ফাউন্ডেশনের ব্যাপারে অনেক ডিটেলসে বলা আছে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে ফাউন্ডেশন কাকে বলে। আমরা যে বিয়ারিং ক্যাপাসিটি পড়তেছি শ্যালো ফাউন্ডেশনে, সেই ফাউন্ডেশন জিনিসটা কি। তো এখানে ডেফিনেশন বলে দিচ্ছে, ফাউন্ডেশন ইট ইজ দ্য বটম মোস্ট স্ট্রাকচারাল এলিমেন্ট অফ দ্য সাবস্ট্রাকচার হুইচ ট্রান্সমিট স্ট্রাকচারাল লোড ইনক্লুডিং ইটস ওন ওয়েট to or into the soil surrounding with casing shearing failure or bearing capacity failure and excavation settlement. তো এটা যদি আমরা একটু সহজভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে স্ট্রাকচার গুলো দেখে থাকি, সেই স্ট্রাকচার গুলা আমরা সাধারণত দেখে থাকি হচ্ছে সয়েলের উপরের অংশটা, কিন্তু সয়েলের নিচেও আরেকটা স্ট্রাকচার থাকে যেটা ওই সয়েলের উপরের যতটুকু স্ট্রাকচার দেখা যায় সেটাকে ধরে রাখে। এই যে সয়েলের নিচে যে অংশটা, এটাকে সাবস্ট্রাকচার বলা হয়। এই সাবস্ট্রাকচারের পার্টটা হচ্ছে ফাউন্ডেশন। বুঝতে পারছো? সয়েলের উপরে যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার, যেটা আমরা খালি চোখে দেখে থাকি। কিন্তু সয়েলের নিচে যেটা আছে সেটা কিন্তু আমরা দেখি না, বা সেটা কিন্তু আমরা খেয়াল করি না। এটা কিন্তু কনস্ট্রাকশনে সবার আগে কিন্তু ওইটা কনস্ট্রাকশন করা হয়। ঠিক আছে? যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবার প্রথমে যে পার্টটা কনস্ট্রাক্ট করা হয় সেটা হচ্ছে তোমার এই ফাউন্ডেশন বা ফুটিং। কারণ অনেকেই অনেক সময় এই কথাটা বলে যে একটা বাড়ির ভিত্তি যদি শক্ত না হয়, সেক্ষেত্রে দেখা যায় বাড়িটা বেশি দিন টিকে না, বা ফেইলার হতে পারে বা ক্র্যাক হতে পারে। তো ওই যে ভিত্তি, বাড়ির যে ভিত্তি, সেটাই হচ্ছে ফাউন্ডেশন। ঠিক আছে? তো আমরা আজকে এই ফাউন্ডেশন সম্পর্কে আর কি ডিটেলসে যাব, যে ফাউন্ডেশন কি এবং কিভাবে এগুলো থাকে সেই জিনিসগুলো। তো তাহলে কি হয়, ফাউন্ডেশনটা কি? মেইনলি ফাউন্ডেশন হচ্ছে একটা সাবস্ট্রাকচার যেটা সয়েলের নিচে থাকে, এবং এর উপরে কি হয়, এর উপরে লোড আসে। তো ফাউন্ডেশনের উপরে কোন কোন অংশের লোড আসতে পারে বলো তো? একটা বিল্ডিং যদি কনসিডার করো, সেই বিল্ডিং এর ক্ষেত্রে ফাউন্ডেশনের উপরে কোন পার্ট গুলোর লোড আসতে পারে? স্যার টোটাল সুপার স্ট্রাকচারের লোডই তো আসবে স্যার। হ্যাঁ, টোটাল যে সুপার স্ট্রাকচারটা আছে, টোটাল সুপার স্ট্রাকচারের লোডটা ফাউন্ডেশনের উপরে আসবে। এখন এই ফাউন্ডেশনের উপরে যখন লোড আসবে, ফাউন্ডেশন ওইটা কাকে ট্রান্সফার করে জানো আছে এটা? স্যার সয়েলকে। সয়েলকে ট্রান্সফার করবে, হ্যাঁ এইটাই। ঠিক আছে, যে ফাউন্ডেশনের উপরে যতটুকু লোড আসবে সেই লোডটা সয়েলে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে লোডের ব্যাপারে আমরা যেটা বললাম। আরেকটা, যখন এক্সেস পরিমাণ লোড আসছে একটা একটা ফাউন্ডেশনের উপরে, সেই ক্ষেত্রে সেই শেয়ার ফেইলিওর বা বিয়ারিং ক্যাপাসিটি ফেইলিওর হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো একটা বিল্ডিং এ যখন এক্সেস পরিমাণ লোড আসে, সেই লোডটাকে ধরে রাখার কাজটা মেইনলি করে হচ্ছে এই ফাউন্ডেশনটা। ঠিক আছে? এবং এছাড়াও আরেকটা কি কাজ করে, যখন এই লোড গুলো আসে তখন বিল্ডিং এর সেটেলমেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, যে সেটেলমেন্ট হয়ে যেতে পারে বা বিল্ডিংটা কিছু পরিমাণ বসে যেতে পারে মাটির ভিতরে। তো এই যে সেটেলমেন্ট, এটাকেও রেজিস্ট করে এই ফাউন্ডেশনটা। যে যদি একটা বিল্ডিং এর ফাউন্ডেশন স্ট্রং হয়, সেই বিল্ডিং এর সেটেলমেন্ট হবে না, সেই বিল্ডিং এর শিয়ার ফেইলিওর আসবে না, এবং সেই বিল্ডিং এর বিয়ারিং ক্যাপাসিটি ফেইলিওর আসবে না। সো এই কারণে ফাউন্ডেশনটা এত বেশি ইম্পর্টেন্ট, যে একটা কনস্ট্রাকশনকে ধরে রাখার কাজটা করে হচ্ছে ফাউন্ডেশন। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টাক্ট প্রেসার। কন্টাক্ট প্রেসারটা হচ্ছে the pressure generated by the structural loading and self weight of the member onto or into the soil immediately underneath is called the contact pressure, যেটাকে সিগমা নট দিয়ে প্রকাশ করা হয়।
এটা খুবই সহজ, দেখো আমি একটু ছবি দিয়ে বোঝালে জিনিসটা সহজে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে একটা ফাউন্ডেশন বা একটা কলাম ধরে নাও। আচ্ছা, এই কলামের উপরে একটা লোড আসতেছে, সেটা কতটুকু? কিউ পরিমাণ লোড, যেটার ভ্যালু হচ্ছে 1000 কিলো নিউটন। আর এই যে কলামের যে এরিয়া, সেটার ভ্যালু হচ্ছে 0.5 × 0.5 মিটার। তার মানে এই কলামটা কোন ধরনের কলাম? রেক্টাঙ্গেল নাকি স্কোয়ার কলাম? স্যার রেক্ট্যাঙ্গেল। 0.5 × 0.5 মিটার হচ্ছে এর ডাইমেনশন, তাহলে এটা রেক্টাঙ্গেল হবে? ও দুই না সাইডে স্যার, সমান, এটা কি হবে? স্কোয়ার কোন স্যার। ধরনের? স্কোয়ার হবে, তাই না? দুই সাইডে যদি সমান হয়, সব সাইডে সমান, তার মানে সব সাইডে যদি সমান হয় তাহলে এটা হচ্ছে স্কোয়ার। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে এখানে লোড আসতেছে হচ্ছে 1000 কিলো নিউটন, এবং এর যে এরিয়া সেটা হচ্ছে 0.5 × 0.5। তো এখান থেকে যদি আমরা কন্টাক্ট প্রেসারটা বের করতে চাই, তার ফর্মুলা হচ্ছে Q/A। তার মানে যতটুকু লোড আসতেছে ওইটাকে যদি আমরা এরিয়া দিয়ে ডিভাইড করতে পারি, আমরা সেখান থেকে কন্টাক্ট প্রেসার পেয়ে যাবো। তাহলে আমাদের ভ্যালু আমরা দেখলাম 1000 কিউ এর ভ্যালু, এবং এর ভ্যালু হচ্ছে 0.5 × 0.5, বা আমরা এটাকে 0.5 স্কোয়ার দিতে পারি। এটা যদি করি, এখান থেকে ভ্যালুটা আমরা পেয়ে যাই 4000 kPa, বা এটাকে বলা হয় কিলো প্যাসকেল। তো এইটাই হচ্ছে এই কলামের জন্য কন্টাক্ট প্রেসার। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার একদম? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই এটা, যে দ্য কন্টাক্ট প্রেসার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সয়েল প্যারামিটার্স, ইট ডিপেন্ডস অনলি অন দ্য লোড অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এলিমেন্ট ক্যারিং দ্য লোড। তার মানে কন্টাক্ট প্রেসারটা কোন দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে যতটুকু লোড আসতেছে আর কি তার এরিয়া কতটুকু, এই দুইটা জিনিসের উপরে এটা ডিপেন্ড করে। এই জন্য কন্টাক্ট প্রেসার হচ্ছে Q/A। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো সবাই। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার। এটা আমরা অলরেডি বলে আসছি যে সুপার স্ট্রাকচার কোন পার্টটা? সয়েল, যেটা সয়েল বা গ্রাউন্ড লেভেল, যেটা সেই গ্রাউন্ড লেভেলের উপরে যে অংশটা থাকে, বা যেটাকে আমরা বলতে পারি যে আমরা খালি চোখে যে অংশটা দেখতে পাই একটা কনস্ট্রাকশনের, সেটাকে বলা হয় হচ্ছে সুপার স্ট্রাকচার। আর সাবস্ট্রাকচার কোন অংশটা? সাবস্ট্রাকচার হচ্ছে আমরা যে কনস্ট্রাকশনটা করি, সেই কনস্ট্রাকশন বা যে গ্রাউন্ড লেভেলটা থাকে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেই গ্রাউন্ড লেভেলের নিচের যে অংশটা, নিচের পার্টে যে অংশটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সাবস্ট্রাকচার। যেমন আমাদের যে ফাউন্ডেশন, এটা কিন্তু গ্রাউন্ড সারফেস থেকে নিচে থাকে, বা সয়েলের ভিতরে থাকে, আমরা এটা বলতে পারি। তো এই যে অংশটা, এটাকে বলা হয় সাবস্ট্রাকচার, আর সয়েলের উপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। ঠিক আছে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন আমরা এখানে একটু সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার একটু ফিগারের সাহায্যে দেখবো, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে একটা ধরো এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে জিএসএল মানে হচ্ছে গ্রাউন্ড সারফেস লেভেল। তো এই গ্রাউন্ড সারফেস লেভেলের উপরে যে অংশটা আছে, দেখো এই গ্রাউন্ড সারফেস লেভেলে যে লাইনটা আছে, এই লাইনের উপরে যতটুকু অংশ আছে, এটাকে বলতেছে হচ্ছে সুপার স্ট্রাকচার। আর এই গ্রাউন্ড সারফেস লেভেলের বা জিএসএল লাইনের নিচের যে অংশটা আছে, এটাকে বলতেছে সাবস্ট্রাকচার। দেখতে পাচ্ছ এটা? তাহলে এই যে গ্রাউন্ড সারফেস লেভেলের উপরে যাই থাকুক না কেন, বিম থাকতে পারে, কলাম থাকতে পারে, স্ল্যাব থাকতে পারে, যাই থাকুক না কেন, এগুলো সব হচ্ছে সুপার স্ট্রাকচারের পার্ট। আর গ্রাউন্ড সারফেসের নিচে যতটুকু অংশ থাকবে, মেইনলি ফাউন্ডেশন যে অংশটা থাকে, সেটা হচ্ছে গ্রাউন্ড সারফেসের নিচে, এটাকে বলা হয় সাবস্ট্রাকচার। এখান থেকে আরেকটা বিষয় আমি একটু বলে দিব তোমাদের, সেটা হচ্ছে গ্রাউন্ড সারফেস লেভেল থেকে ফাউন্ডেশনের বটমের পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এটাকে দেখো কি দিয়ে ইন্ডিকেট করতেছে? এটাকে ইন্ডিকেট করতেছে ডিএফ দিয়ে। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ডেপথ অফ ফাউন্ডেশন। বুঝতে পারছো? গ্রাউন্ড সারফেস লেভেল থেকে ফাউন্ডেশনের বটম পর্যন্ত, মানে ফাউন্ডেশনের নিচ পর্যন্ত, একদম বটম পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এটাকে কি বলবো আমরা? গ্রাউন্ড ডেপথ অফ ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন ডেপথ আর কি, যতটুকু। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখো, এখানেও কিন্তু কন্টাক্ট প্রেসার বের করছে। তো এখানে কন্টাক্ট প্রেসারটা বের করা, দেখো খেয়াল করো, এখানে লোড আসতেছে কতটুকু বলো? স্যার এখানে 1000 কিলো নিউটন। 1000 কিলোমিটার। এবং এই যে ফাউন্ডেশনটা আমরা ব্যবহার করতেছি, এটার এরিয়া কতটুকু? স্যার 2 × 2.5। ওই যে স্যার নিচে দিয়ে দিছে P × L।
হ্যাঁ, তো এটা কোন ধরনের শেপের? এটা কি রেক্ট্যাঙ্গুলার ফাউন্ডেশন নাকি স্কোয়ার ফাউন্ডেশন? স্যার এটা রেক্ট্যাঙ্গেল। এইটা রেক্ট্যাঙ্গেল ফাউন্ডেশন, ঠিক আছে, কারণ এটা কিন্তু দুইটা সাইড সমান না। দুইটা সাইড যদি সমান হতো সেটা কিন্তু স্কোয়ার ফাউন্ডেশন। আচ্ছা, তো এই জিনিসটা আর কি, ঠিক আছে, যে এটা খেয়াল রাখবা। এবং গ্রাউন্ড সারফেস লেভেল থেকে ফাউন্ডেশনের বটম বটম পর্যন্ত যতটুকু ডিসটেন্স, সেটাকে আমরা কি বলবো? সেটার নাম কি? ডেপথ অফ ফাউন্ডেশন। ডেপথ অফ ফাউন্ডেশন। ওকে, এবার দেখো ফাউন্ডেশন ডেপথের ডেফিনেশনটা দিছে, যেটাকে ডিএফ দিয়ে আমরা একটু আগে বলে আসলাম। ইট ইজ দ্য ডেপথ বিলো দ্য লোয়েস্ট অ্যাডজেসেন্ট গ্রাউন্ড টু দ্য বটম অফ দ্য ফাউন্ডেশন। মানে গ্রাউন্ড সারফেস বা অ্যাডজেসেন্ট গ্রাউন্ড থেকে ফাউন্ডেশনের বটম পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এটাকে বলা হয় হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন বা ফাউন্ডেশন ডেপথ। আচ্ছা, এরপরে যে টপিক, এটা হচ্ছে নিড অর পারপাস অফ ফাউন্ডেশন। আমরা কেন ফাউন্ডেশন ব্যবহার করব? একটা একটা কনস্ট্রাকশনে আমরা ফাউন্ডেশন কেন দিব, বা একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ফাউন্ডেশন কেন দিব? তোমরা বলো এখন, তোমরা তো এই জিনিসটা বুঝো। দেখো তোমরা কিছু পয়েন্ট বলো, দেখি তোমরা এটা কতটুকু বুঝতে পারো। স্যার সেটেলমেন্ট যাতে না হয় সেজন্য। আচ্ছা, এটা একটা পয়েন্ট। আরো কিছু পয়েন্ট আছে, বলো। স্যার আমার সুপার স্ট্রাকচারকে ধরে রাখার জন্য ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশন দিতে হবে, আচ্ছা হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আর কোনো পয়েন্ট তোমাদের কাছ থেকে? স্যার স্যার সুপার উপরে স্ট্রাকচারের স্ল্যাব। লোডটা ক্যারি করে সয়েলে জি স্যার, ট্রান্সফার করার জন্য। সুপারস্টারের হুম, লোডটা এ- সয়েলে ট্রান্সফার করার জন্য। হ্যাঁ, এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ফাউন্ডেশনটা কি করে মেইনলি। ফাউন্ডেশনটা মেইন কাজই হচ্ছে এটা, যে সুপার স্ট্রাকচারের যতটুকু লোড আসবে সেটাকে সে যেন সাবস্ট্রাকচার থেকে সয়েলে ট্রান্সফার করতে পারে। এটাই হচ্ছে ফাউন্ডেশনের মেইন কাজ, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা ম্যাক্সিমাম পয়েন্ট গুলাই বলে ফেলছো। জাস্ট আরেকটা পয়েন্ট আছে যেটা তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন যেটা থাকে, যদি একটা স্ট্রাকচারে কখনো সিসমিক লোড আসে। সিসমিক লোড মানে কি? আর্থকুয়েক লোড, ঠিক আছে, ভূমিকম্পের কারণে যে লোডটা আসে মেইনলি, এটা হচ্ছে একটা ওয়েভ টাইপের একটা লোড, ঠিক আছে। তো এই লোডটা যখন আসে তখন একটা বিল্ডিং কলাপস হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে, ঠিক আছে। দেখবা যে ভূমিকম্পের ফলে বিল্ডিং ভেঙে পড়তেছে, এই ধরনের পসিবিলিটি কিন্তু অনেক বেশি। সো এই সিসমিক লোড বা এই আর্থকুয়েক লোড যখন আসে, তখন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত বেশি স্ট্রং হয়, সে লোডটা রেজিস্ট করার পসিবিলিটিও তত বেশি থাকে। এই কারণে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা দেওয়া হয়, যাতে যদি কখনো একটা বিল্ডিং এ বা একটা এরিয়াতে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প হওয়ার পরেও যেন সেই বিল্ডিংটা স্ট্রং থাকে, বা সেই বিল্ডিংটা যেন ভেঙে না যায়, এই কারণে ফাউন্ডেশনটা ব্যবহার করা হয়। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তো এই এই বিভিন্ন পয়েন্ট গুলো লিখবা যদি তোমাদের কখনো আসে যে ফাউন্ডেশনের পারপাস, অথবা আমরা কেন ফাউন্ডেশন গুলো ব্যবহার করব, এই পয়েন্ট গুলো ডিসক্রাইব করে দিলেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে ফ্লোটিং ফাউন্ডেশন। এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা মেবি নতুন টার্ম তোমাদের কাছে। ফ্লোটিং ফাউন্ডেশন যেটা, এটা হচ্ছে যে দেখো ফাউন্ডেশন করার আগে, একটা বিল্ডিং বা কোনো কনস্ট্রাকশন করার আগে কি করে, মানে সাইটে গিয়ে প্রথম কাজটাই কি হয়? সাইটে গিয়ে প্রথম কাজটা হয় হচ্ছে মার্ক করা, যে কোন কোন পজিশনে এখানে তোমার ফাউন্ডেশনটা দেওয়া হবে, বা পাইল গুলা কোথায় দেওয়া হবে, তাই না? এটা প্রথমে মার্ক করে একজন ইঞ্জিনিয়ার। মার্ক করার পরে ওই জায়গায় যে সয়েলটা থাকে, সেই সয়েলটাকে কিন্তু এক্সকাভেট করে ফেলে বা তুলে ফেলে ওইখান থেকে সয়েল। খেয়াল করছো এটা তোমরা? কনস্ট্রাকশন সাইটে তোমাদের যাওয়ার কথা, বা জি তোমরা স্যার, ওই যে দেখে লেআউট থাকবে এই দেওয়ার পরে। বিষয়গুলো। লে আউট দেওয়ার পরে, হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার যখন লে আউট করে, সেই লে আউটটা যখন দিয়ে দেয় ওই সাইট ইঞ্জিনিয়ারকে, তখন সে কি করে, ওই লে আউট অনুযায়ী মার্ক করে ওই পজিশন গুলো, যে কোথায় কোথায় ফুটিং বা কোথায় কোথায় ফাউন্ডেশন গুলো বসবে। মার্ক করার পরে কি করে, ফাউন্ডেশনটা দেওয়ার জন্য ওখান থেকে তো সয়েল তুলে ফেলতে হবে, তাই না? কারণ ফাউন্ডেশনটা আমরা সয়েলের ভিতরে দেই। তো ওই যে সয়েল তুলে ফেলতেছে, এটাকে বলা হয় হচ্ছে এক্সকাভেশন, ঠিক আছে। এক্সকাভেশন বুঝতে পারছো? সয়েলকে তুলে ফেলা, বা যে জি স্যার। পোর্শনটাতে ফাউন্ডেশন দেওয়া হবে সেখান থেকে সয়েল কিছু পরিমাণ উঠায় ফেলা, এটাকে বলা হয়েছে এক্সকাভেশন। এখন এই যে সয়েলটা তুলে ফেলতেছে, তো সয়েলের কিছু পরিমাণ লোড ছিল, তাই না, যেটা বাইরে চলে আসতেছে। আবার জি স্যার। ওই ওই যেখানে তুমি সয়েল তুলে ফেলতেছো, ওইখানে আবার কি দিচ্ছ? তুমি ফাউন্ডেশন দিচ্ছ। তার মানে ফাউন্ডেশন থেকে আবার ওইখানে কিছু লোড আসতেছে, তাই না? সয়েল তুলে ফেলার সয়েল তুলে ফেলার ফলে কিছু লোড ওইখান থেকে চলে যাচ্ছে, আবার ফাউন্ডেশন দেওয়ার ফলে কিছু পরিমাণ লোড ওইখানে আসতেছে। তো এই যে দুইটা লোড, এই দুইটাকে ব্যালেন্স করার যে কাজ, এটাকে বলা হয় ফ্লোটিং ফাউন্ডেশন।
তো দেখো আমি এখন ডেফিনিশনটা পড়ি, এখন তোমরা বুঝতে পারবে যে ব্যালেন্স পার্টলি অর কমপ্লিটলি the load added to the soil removed due to excavation is known as floating foundation. That is provide basement. ফ্লোটিং ফাউন্ডেশনের মেইন কাজ কি? বেসমেন্ট প্রোভাইড করা, তাই না? একটা ফাউন্ডেশনের মেইন কাজই তো এটা, যে সে একটা বেসমেন্ট প্রোভাইড করবে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে লোডটাকে ব্যালেন্স করতেছে কিভাবে? সয়েল চলে যাচ্ছে, ফাউন্ডেশন আসতেছে, তো এইভাবে হচ্ছে লোডটা ব্যালেন্স হয়। বুঝতে পারছো এটা ফ্লোটিং ফাউন্ডেশন? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে, আমরা সেগুলো দেখবো। টাইপস অফ ফাউন্ডেশন। টাইপস অফ ফাউন্ডেশন মেইনলি এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। আমি একদম প্রথমেই এটা বলে রাখছি যে ফাউন্ডেশনকে সাধারণত আমরা দুইটা টাইপে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে শ্যালো আর একটা হচ্ছে ডিপ। তো আমাদের কোর্সের টপিক হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, তো আমরা শ্যালো এবং ডিপ দুইটাই দেখবো। তো শ্যালো ফাউন্ডেশন যেটা, শ্যালো ফাউন্ডেশনটা হচ্ছে, আমি যদি সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে আমরা গ্রাউন্ড সারফেস থেকে যদি খুব বেশি ডেপথে না গিয়ে যে ফাউন্ডেশন গুলো দিয়ে থাকি, এটাকে বলা হয় শ্যালো ফাউন্ডেশন। মানে আমরা খুব বেশি ডেপথে যাব না, ধরো 10 মিটার 15 মিটার নিচে যাব না। আমরা কি করব? আমরা 2 থেকে 3 মিটারের ভিতরে যে ফাউন্ডেশনটা দিব সয়েলের নিচে, এটাকে আমরা বলবো শ্যালো ফাউন্ডেশন। দেখো কি বলতেছে, শ্যালো ফাউন্ডেশন আর দোজ লোকেটেড জাস্ট বিলো দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য সুপারস্ট্রাকচার। সুপারস্ট্রাকচারে একদম নিচেই যে ফাউন্ডেশনটা দিয়ে দিব, হুইচ দে সাপোর্ট and gets support from the soil just beneath the footing and least width generally greater than the depth uh, beneath the ground surface. তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে এখানে, সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন হওয়ার ক্রাইটেরিয়া। যে কখন একটা ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশন হবে, সেটা হচ্ছে যে যদি ফাউন্ডেশনের ডেপথের ভ্যালু এবং উইথের ভ্যালু, এই দুটো রেশিও যদি 1 এর সমান অথবা 1 থেকে ছোট হয়, তখন ওই ফাউন্ডেশনটাকে বলা হয় হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। তার মানে ফাউন্ডেশনের যে ডেপথ মানে ডিএফ এর যে ভ্যালু এবং ফাউন্ডেশনের যে উইথ যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, এই দুটার যে রেশিও, এই রেশিওটা করে যদি আমরা 1 বা 1 এর থেকে কম ছোট কোনো ভ্যালু পাই, এটাকে আমরা বলবো শ্যালো ফাউন্ডেশন। ঠিক আছে? আর শ্যালো ফাউন্ডেশন জেনারেলি কতটুকু হয়? জেনারেলি শ্যালো ফাউন্ডেশন যেগুলো হয়, ওইগুলো ডেপথ অফ ফাউন্ডেশনটা হয় 3 মিটারের ভিতরে। তার মানে আমাদের গ্রাউন্ড যে সারফেসটা থাকবে, সেই গ্রাউন্ড সারফেস থেকে 3 মিটার নিচে বা 3 মিটারের ভিতরে যে ফাউন্ডেশনটা দেওয়া হয়, এটাকে বলা হয় শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশন কোনটা? আমরা ডিপ ফাউন্ডেশনের ডেফিনেশনটা দেখি। Deep foundations are those which extends considerably deeper into the soil. তার মানে এটা কি অনেক ডেপথে যাবে, সয়েলের অনেক নিচে যাবে, and get supported from the side friction or the bottom end bearing. তো এখানে ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে দুই ধরনের আমরা সাপোর্ট পেয়ে থাকি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্কিন ফ্রিকশন আর একটা হচ্ছে এন্ড বিয়ারিং। তো এটা ডিপ ফাউন্ডেশন যখন তোমাদের পড়াবে, তখন এই দুটো জিনিস খুব ডিটেইলসে ব্যাখ্যা করবে যে স্কিন ফ্রিকশন কি আর এন্ড বিয়ারিং কি। স্কিন ফ্রিকশন মানে হচ্ছে যে পাইল গুলা ব্যবহার করা হয়। দেখবো অনেক বিল্ডিং এ, যে বিল্ডিং গুলো একটু বড় বা 10 তলা 20 তলা যে বিল্ডিং গুলো থাকে, এগুলোতে কিন্তু পাইলিং করে। পাইলিং এর নাম শুনছো তোমরা সবাই? পাইলিং করা। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো পাইলিং গুলা সাধারণত পাইল যেগুলা দেওয়া হয় সেগুলা কিন্তু সার্কুলার হয়। খেয়াল করছো? সার্কুলার পাইল দেয়। ঠিক আছে? বা এটাকে সার্কুলার না বলে তোমরা সিলিন্ড্রিক্যালও বলতে পারো, সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, তাই না পাইল গুলো? আচ্ছা, তো এই যে সিলিন্ড্রিক্যাল শেপ, এগুলো সাইডে যে ফ্রিকশনটা হয় সয়েলের সাথে, এই পাইলের যে ফ্রিকশন, এটাকে বলা হয় হচ্ছে সাইড স্কিন ফ্রিকশন বা সাইড ফ্রিকশনও বলা হয় এটাকে। আর এই পাইল সয়েলের ভিতরে যতটুকু চলে যায়, একদম নিচে যেখানে এটা রেস্ট করে, এটাকে বলা হয় এন্ড বিয়ারিং। ঠিক আছে? একদম বটমে যেখানে এটা রেস্ট করে, সেটাকে বলা হয় এন্ড বিয়ারিং। তো এই দুইটা জিনিস তোমাদের পাইল ফাউন্ডেশন যখন পড়াবে, তখন অনেক ডিটেলসে বলবে এই যে দুইটা জিনিস। তো জাস্ট স্যার তার এখন মানে এই জিনিসটা পাইল, জেনে। হুম। স্যার পাইলের যে মানে একেবারে বটম সেটা হচ্ছে এন্ড বেয়ারিং। সেটা হচ্ছে এন্ড বিয়ারিং। আর পাইলের সাইডে সয়েলের সাথে যে ফ্রিকশনটা হয়, সেটাকে বলা হয় স্কিন ফ্রিকশন। ঠিক আছে? এই দুইটা জিনিস। জি স্যার। আচ্ছা, তো আমরা ডিপ ফাউন্ডেশন কাদেরকে বলবো? ডিপ ফাউন্ডেশন হচ্ছে যেগুলা সয়েলের অনেক ডেপথে যাবে, যে ফাউন্ডেশন গুলা সয়েলের অনেক ডেপথে দেওয়া হয়, সেই ফাউন্ডেশন গুলাকে বলা হয় ডিপ ফাউন্ডেশন। তো দেখো, ডিপ ফাউন্ডেশন হওয়ারও একটা ক্রাইটেরিয়া আছে এখানে, সেটাও বলে দিচ্ছে যে জেনারেলি উইথ এ ফাউন্ডেশন ডেপথ এন্ড উইথ রেশিও ডি বাই বি, যেটা সেটা যদি 5-এর থেকে বড় হয়,
আগে আমরা কি দেখতেছিলাম শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে এই ভ্যালুটা কত ছিল? এই যে 3 ডি বাই মিটার। বি যে রেশিও, না স্যার না ডি না বাই বি ডি ছিল বাই 1, 1 এর থেকে ছোট ওয়ান অথবা 1। ওয়ান হ্যাঁ, কিন্তু দেখো ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে কি হচ্ছে যে ডেপথ এবং উইথের যে রেশিও সেই ভ্যালুটা 5-এর থেকে বড় হচ্ছে। তার মানে কি এখানে ডেপথের ভ্যালুটা কেমন অনেক বড় উইথ থেকে, তাই না? এই কারণেই তো 5 হচ্ছে, তাই না? জি স্যার। আর আগেরটাতে কি হচ্ছিল, আগেরটাতে হচ্ছে ডেপথ এবং উইথ খুবই কাছাকাছি ছিল, এই কারণে ভ্যালুটা 1, অথবা দেখা যাচ্ছে যে ডেপথের ভ্যালু উইথের থেকে ছোট। তো এটা যদি হয় তাহলে 1 এর থেকেও ছোট হবে। সো শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে যে ডেপটা হয় সেটা ছোট হয়, আর ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে যে ডেপটা হয় সেটা কি হয়, অনেক বড় হয়। দুটার ভিতরে পার্থক্য বুঝতে পারছো, শ্যালো এবং ডিপের ভিতরে? জি স্যার। আচ্ছা, তো আমাদের কোর্সে যেহেতু শ্যালো ফাউন্ডেশন গুলো আছে, আমরা শ্যালো ফাউন্ডেশনের আরো বিভিন্ন টাইপ আছে, আমরা সেগুলো দেখবো এখন। যে টাইপস অফ ফাউন্ডেশন ফর শ্যালো। তো শ্যালো ফাউন্ডেশনের প্রথমেই আমাদের যে টাইপটা আছে সেটা হচ্ছে স্প্রেড ফুটিং অর ইন্ডিভিজুয়াল ফুটিং। তো স্প্রেড ফুটিং অথবা ইন্ডিভিজুয়াল ফুটিং এটাকে আমরা যদি একটু ডিফাইন করি, সেটা হচ্ছে দিস টাইপ অফ ফাউন্ডেশন সাপোর্টস ওয়ান কলাম অনলি অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো। দেখো আমরা একটু ফিগার দেখে আসি এখানে, যে এখানে একটা কলাম আছে, একটাই কলাম, এবং একটা কলামের জন্য শুধুমাত্র ওর নিচে একটা ফাউন্ডেশন ব্যবহার করা হচ্ছে। তার মানে একটা কলামের জন্য যদি একটা ফাউন্ডেশন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আইসোলেটেড বা স্প্রেড ফুটিং, বা এটাকে ইন্ডিভিজুয়াল ফুটিংও বলা হয়। দেখো উপরের যে ফিগার এটা হচ্ছে টপ ভিউ, আর নিচের যে ফিগার এটা হচ্ছে এই যে ফাউন্ডেশনটা আছে এটা এলিভেশন ভিউ। ঠিক আছে? তো তোমাদের মেবি সিভিল ড্রয়িং ছিল, সিভিল ড্রয়িং করছো তোমরা? জি স্যার। জি তাহলে এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারবে যে টপ ভিউ অথবা প্ল্যান কি, আর হচ্ছে এলিভেশন কি। তো প্ল্যান মানে হচ্ছে আমরা যদি এটার উপর থেকে তাকাই এটা দেখতে যে যেরকম হবে সেটা হচ্ছে প্ল্যান, আর এলিভেশন মানে হচ্ছে আমরা যদি সাইড থেকে তাকাই সেক্ষেত্রে দেখতে কিরকম হবে সেটা হচ্ছে এলিভেশন ভিউ। তো এখানে দেখো একটা কলামের জন্য শুধু দেখো একটা ফুটিং দিছে। এই ধরনের যে ফুটিং গুলা থাকে বা এই ধরনের যে ফাউন্ডেশন এদেরকে বলা হয় হচ্ছে স্প্রেড ফুটিং অথবা ইন্ডিভিজুয়াল ফুটিং। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? একটা কলামের জন্য একটা ফুটিং। একটা কলামের জন্য একটা ফুটিং, এটাকে বলা হয় স্প্রেড ফুটিং অথবা ইন্ডিভিজুয়াল ফুটিং। এখন এইটা হওয়ার দেখো একটা ক্রাইটেরিয়া আছে, এটা হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে দেখো যে লেন্থ এবং উইডের যে রেশিওটা হবে সেটা 5-এর থেকে ছোট হতে হবে। এই ধরনের ফুটিং দেওয়ার যে ক্রাইটেরিয়া সেটা কি, সেটা হচ্ছে এই ফাউন্ডেশনের যে লেন্থ হবে এবং যে উইড হবে সেটার ভ্যালু কি হতে হবে, সেটার ভ্যালু 5-এর থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে ডিজাইন ক্রাইটেরিয়া ফর স্প্রেড ফুটিং। আর এখানে আরো কিছু ফিগার দেওয়া হচ্ছে, এই ফিগারটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। দেখো এখানে একটা কলাম ব্যবহার করতেছে, এই কলামের নিচে দেখো একটা ফুটিং আছে। তার মানে একটা কলামের জন্য যদি একটা ফুটিং ব্যবহার করা হয় সেটাকেই বলা হবে হচ্ছে আইসোলেটেড বা স্প্রেড ফুটিং অথবা ইন্ডিভিজুয়াল ফুটিং। একই জিনিস, তিনটাই একই জিনিস, ঠিক আছে? একটা কলামের জন্য একটা ফুটিং। এখন এইগুলা বিভিন্ন শেপের হতে পারে, এগুলা স্কোয়ার হতে পারে, এগুলা রেক্টাঙ্গেল হতে পারে, এগুলা ট্রাপিজয়েডাল হতে পারে, বিভিন্ন শেপের এটা হতে পারে এই স্প্রেড ফুটিং বা আইসোলেটেড ফুটিং গুলা। আচ্ছা, এরপরে যে টাইপটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং। কন্টিনিউয়াস ফুটিংটা কি? ইট ইজ আ ফুটিং if a footing is extended in one direction to support a long structure such as wall, it is called continuous footing or wall footing or stiff footing. দেখো এখানে আমরা যদি একটু ফিগারটা দেখি, এই ফিগারটা যদি খেয়াল করো দেখো এইখানে একটা ওয়াল আছে, এবং এই ওয়াল যতটুকু ডিস্টেন্স পর্যন্ত আছে পুরো ডিস্টেন্স জুড়ে একটা ফুটিং দেওয়া আছে ওই ওয়ালের নিচে। তো দেখো ওয়ালটা কিন্তু কন্টিনিউয়াস একটা ওয়াল, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত যে যাচ্ছে। এখন এই যে ওয়াল, এই ওয়ালের নিচে যে ফুটিংটা দেওয়া আছে এই ধরনের ফুটিং কে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং। বুঝতে পারছো এটা? ওয়াল স্যার টাইপের যে স্ট্রাকচার, হ্যাঁ ওয়াল টাইপের যে স্ট্রাকচার গুলো থাকে যেগুলা অনেক এরিয়া জুড়ে থাকে, মানে বেশ কিছুটা এরিয়া জুড়ে থাকবে এবং কন্টিনিউয়াসলি থাকবে, এই ওয়াল গুলোর নিচেই যে ফুটিংটা ব্যবহার করা হবে সেই ধরনের ফুটিং কে বলা হবে হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এইটা হওয়ার ক্রাইটেরিয়া কি? এইটা হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এখানে লেন্থ এবং উইডের যে রেশিওটা হবে এই ফুটিং এর সেটা 5-এর থেকে বড় হবে। আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল লেন্থ 5 এবং বা উইডের 5-এর যে থেকে রেশিও কম। ছোট। হ্যাঁ,
তো 5-এর থেকে ছোট হলে সেই ফুটিংকে আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং বা আইসোলেটেড ফুটিং বলি, আর 5-এর থেকে যদি বড় হয় সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিংটা কি? কম্বাইন্ড ফুটিংটা হচ্ছে যদি আমরা দুই বা তার বেশি কলামকে আমরা যদি একসাথে কম্বাইন করে দিতে পারি একটা ফুটিং এর সাহায্যে, সেই ধরনের ফুটিংকে বলা হয় হচ্ছে কম্বাইন্ড ফুটিং। দেখো সেটাই বলতেছে যে কম্বাইন্ড ফুটিং ইজ এ লার্জ ফুটিং সাপোর্টিং টু অর মোর কলামস ইন এ রো। একটা রোতে যদি 2টা কলাম থাকে বা 3টা কলাম থাকে, সেই কলামগুলোকে যদি আমরা একটা ফুটিং এর সাহায্যে দিয়ে দিতে পারি, সেটাকে বলা হবে কম্বাইন্ড ফুটিং। আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং এ কি দেখতেছিলাম, যে প্রত্যেকটা একটা ফুটিং এর কলামের জন্য জন্য, একটা কলাম। হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দেখো 2টা বা 3টা কলামের জন্য আমরা একটা ফুটিংই ব্যবহার করতেছি। এই ধরনের যে ফুটিং গুলো হয় এটাকে বলা হয় কম্বাইন্ড ফুটিং। বুঝতে পারছো? এটা ক্লিয়ার তো সবার কাছে? জি স্যার। স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিংটা ইম্পর্টেন্ট। দেখো স্ট্র্যাপ ফুটিংটা হচ্ছে যে টু অর মোর ফুটিং জয়েন্টস বাই এ বিম কল্ড স্ট্র্যাপ ইজ কল্ড স্ট্র্যাপ ফুটিং। এটা কিরকম, আহ এখানে একটু ফিগার দেখালে তোমরা বুঝতে পারবা যে এখানে 2টা কলাম আছে এবং 2টা কলামের নিচে দেখো 2টা আলাদা ফুটিং আছে। তো তো তার তাহলে মানে এটা কি কি? দুইটা ইন্ডিভিজুয়াল ফুটিং কে যদি অ্যাড করা হয় সেটাই? হ্যাঁ, 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 2টা আলাদা ফুটিং কে আমরা কি করতেছি, অ্যাড করতেছি, জয়েন করতেছি কিসের সাহায্যে? একটা বিমের সাহায্যে, যেটাকে বলা হয় স্ট্র্যাপ বিম। তো 2টা আলাদা ফুটিং কে যদি স্ট্র্যাপ বিমের সাহায্যে কম্বাইন করা যায় বা জয়েন করা যায়, সেই ধরনের ফুটিং কে বলা হয় স্ট্র্যাপ ফুটিং। বুঝতে পারছো? যে টু অর মোর ফুটিং জয়েন্ট বাই বিম কল্ড স্ট্র্যাপ ইজ কল্ড স্ট্র্যাপ ফুটিং। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, আর লাস্ট আরেকটা ফুটিং আছে, সেটা হচ্ছে ম্যাট অথবা রাফ ফুটিং, বা এটাকে ম্যাট ফাউন্ডেশনও বলা হয়। ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে যে আমরা একটু ফিগার দেখে আসি এখানে, যে আমরা দেখতেছিলাম যে অনেকগুলা ফুটিং যদি একসাথে কম্বাইন করা হয় একটা রোতে থাকে, তখন সেটাকে বলা হয় কম্বাইন্ড ফুটিং। এখন যদি দেখা যায় যে অনেকগুলা কলাম একটা রোতে না, ভিন্ন ভিন্ন রোতে আছে এবং কলাম সংখ্যাও অনেক বেশি, সেই ক্ষেত্রে যে ফুটিংটা ব্যবহার করা হয় অনেকগুলো কলামকে একসাথে কম্বাইন করার জন্য, সেটাকে বলা হয় হচ্ছে ম্যাট ফুটিং বা ম্যাট ফাউন্ডেশন। দেখো এখানে যে কলামগুলো আছে সেগুলো কয়টা রোতে ভাগ করা আছে দেখো তো? স্যার তিনটা। 3টা রোতে ভাগ করা আছে। এবং এখানে কতগুলা কলাম আছে টোটাল? 9টা স্যার। কয়টা স্যার? 9টা কলাম আছে, হ্যাঁ। তো এই যে 9টা কলাম এবং প্রত্যেকটা আলাদা রোতে আলাদা রো আছে, এখানে 3টা করে আলাদা রো আছে। তো এই এতগুলা কলামকে যদি আমরা একসাথে কম্বাইন করতে চাই বা একসাথে যদি ফুটিং দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে ফুটিংটা ব্যবহার করতে হবে সেটাকে আমরা বলবো ম্যাট ফুটিং অথবা ম্যাট ফাউন্ডেশন, বা এটার আরেকটা নাম আছে যেটাকে রাফ ফাউন্ডেশনও বলা হয় বা রাফ ফুটিং বলা হয়। ক্লিয়ার এটা? মানে অনেকগুলো কলামকে যখন আলাদা আলাদা রো এর সাহায্যে বোঝানো হয়। আলাদা রোর সাহায্যে বোঝানো হয় এবং অনেকগুলো কলামকে যখন আমরা একসাথে কম্বাইন করব, একসাথে ফাউন্ডেশন দিব, সেই ফাউন্ডেশনটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখানে এইগুলোই ছিল হচ্ছে ফাউন্ডেশনের বিভিন্ন টাইপ। মানে শ্যালো ফাউন্ডেশনের জন্য ডিপ ফাউন্ডেশনের আবার টাইপ আলাদা। তো শ্যালো ফাউন্ডেশনের এই 5টা টাইপ তোমরা পড়ে ফেলবা। যে আমরা প্রথমে দেখলাম ইন্ডিভিজুয়াল যে ফুটিংটা ছিল সেটা, তারপর কি ছিল কন্টিনিউয়াস ফুটিং, তারপর আমরা দেখলাম কম্বাইন্ড ফুটিং, তারপর স্ট্র্যাপ ফুটিং ছিল, এবং লাস্টে আমরা দেখলাম ম্যাট ফাউন্ডেশন যেটা ওটা। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে আমরা যে ফাউন্ডেশন গুলো দেখলাম, এখন এই আমরা একটা বিল্ডিং বা একটা কনস্ট্রাকশনের জন্য আমরা কোন ফাউন্ডেশনটা ব্যবহার করব, বা আমাদের তো সিলেক্ট করতে হবে, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা ওই বিল্ডিংটার জন্য কোন ধরনের ফাউন্ডেশন দিব। তো এই সিলেকশনটা হচ্ছে এখানে আমরা করব যে সিলেকশন অফ ফাউন্ডেশন টাইপ, যে একটা বিল্ডিং এর জন্য আমরা কোন ধরনের ফাউন্ডেশনটা ব্যবহার করব। তো আমরা দেখে নিই যে এই জিনিসটা তিনটা ক্রাইটেরিয়ার উপরে আসলে ডিপেন্ড করে।
স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো দেখো আমরা যেটা বলতেছিলাম যে একটা বিল্ডিং বা একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যদি ফাউন্ডেশন ব্যবহার করতে চাই, আমরা কোন ধরনের ফাউন্ডেশন দিব? ফাউন্ডেশন তো আমরা দেখে আসলাম অনেক ধরনের আছে। এখন আমরা কোন ধরনের ফাউন্ডেশনটা ব্যবহার করব, এটা তিনটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে বা তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সবার প্রথমেই যে ফ্যাক্টরটা চলে আসে সেটা হচ্ছে দ্য ফাংশন অফ দ্য স্ট্রাকচার এন্ড দ্য লোড ইট মাস্ট ক্যারি। আমরা যে স্ট্রাকচারটা তৈরি করতেছি সেটা কোন ফাংশনে কাজে লাগবে বা কোন কাজে এটা ব্যবহৃত হবে সেটার উপরে এটা ডিপেন্ড করবে। এখন দেখো সেই পয়েন্টগুলো এখানে বলতেছে, দ্য পারপাস অফ দ্য স্ট্রাকচার দ্যাট ইজ রেসিডেন্সিয়াল, অফিস, ইন্ডাস্ট্রিয়াল, ব্রিজ। বিভিন্ন ধরনের ফাংশন হতে পারে। আর ওই বিল্ডিংটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে ব্যবহার হতে পারে, বা অফিস বিল্ডিং হতে পারে, অথবা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হতে পারে, অথবা ব্রিজ হতে পারে। এরকম বিভিন্ন কনস্ট্রাকশন আছে। তো এই যে বিভিন্ন কনস্ট্রাকশন গুলো আছে, এই বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের উপরে ডিপেন্ড করবে যে আসলে আমরা সেখানে কোন ধরনের ফাউন্ডেশন দিই। এছাড়া আর কি সার্ভিস লাইফ, সার্ভিস লাইফ মানে হচ্ছে ওই যে স্ট্রাকচারটা আছে ওইটা আসলে কতদিন সার্ভিসিং এ থাকবে বা কত বছর এটা সার্ভিসিং এ থাকবে তার উপরেও ডিপেন্ড করবে সেখানে আমরা কোন ধরনের ফাউন্ডেশন ব্যবহার করব। লোডিং নাম্বার অফ স্টোরিজ এন্ড বেসমেন্ট, কয়তলা হবে এবং আহ, মানে কত স্টোরি বিল্ডিং হবে তার উপরে ডিপেন্ড করবে এটা আসলে কোন ধরনের ফাউন্ডেশন দিতে হবে। টাইপ টাইপ দ্যাট ইজ ফ্রেমড, আরসিসি, মেশনারি, কলাম স্পেসিং এক্সেট্রা। তো বিল্ডিং এর আবার বিভিন্ন টাইপ আছে, যেমন আরসিসি বিল্ডিং হতে পারে, মেশনারি বিল্ডিং হতে পারে। মেশনারি বিল্ডিং কোনগুলো জানো স্যার? মেশনারি স্যার বিল্ডিং, ইটের যেগুলো ব্রিক দিয়ে যেগুলো করা হয়। হ্যাঁ, শুধুমাত্র ব্রিক দিয়ে যেগুলো থাকে সেগুলোকে মেশনারি বিল্ডিং বলা হয়। তো এই ধরনের যেগুলো বিভিন্ন টাইপের যে বিল্ডিং গুলো আছে সেই টাইপ গুলোর উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের ফাউন্ডেশন ব্যবহার করব। এছাড়া আর কি পয়েন্ট আছে এখানে? কনস্ট্রাকশন মেথড এন্ড স্কেডিউল। কনস্ট্রাকশন যে মেথড বা কোন প্রসেসে কনস্ট্রাকশনটা করা হচ্ছে, কনস্ট্রাকশন করার বিভিন্ন ওয়ে আছে, কোন প্রসেসে কনস্ট্রাকশনটা করা হচ্ছে তার উপরেও ফাউন্ডেশনের ক্রাইটেরিয়াটা ডিপেন্ড করবে। তো এই যে বিষয়গুলো, যে একটা স্ট্রাকচারের উপরে কতটুকু লোড আসতে পারে, একটা স্ট্রাকচার কোন কাজে ব্যবহার হচ্ছে, বা কত বড় স্ট্রাকচারটা, কত কত তলা বিল্ডিং, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে ফাউন্ডেশন ডিপেন্ড করে যে ওই বিল্ডিং এ আমরা কোন ধরনের ফাউন্ডেশন দেব। বুঝতে পারছো এটা? প্রথম পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার এটা? জি স্যার, জি স্যার। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে সাবস্ট্রাকচার কন্ডিশন। সাবস্ট্রাকচার কন্ডিশন মানে হচ্ছে সয়েলের কি কন্ডিশনটা আছে। সাবস্ট্রাকচার তো সয়েলের ভিতরেই থাকে, তাই না? তো ওই সয়েলের কন্ডিশনটার উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের ফাউন্ডেশন দিব। যদি দেখা যায় যে একটা কনস্ট্রাকশন যে সাইটটাতে করা হচ্ছে সেখানে সয়েলটা অনেক উইক, মানে খুবই নরম সয়েল, ঠিক আছে, যে ওখানে কনস্ট্রাকশন করলে সেটেলমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, তো সেই ক্ষেত্রে এক ধরনের ফাউন্ডেশন হবে। আবার কিছু সয়েল দেখা যায় খুব স্ট্রং, ঠিক আছে, যে খুবই হার্ড সয়েল, ঠিক আছে। তো ওই ধরনের সয়েলের ক্ষেত্রে আবার ফাউন্ডেশন টাইপটা ভিন্ন। সো এটা ডিপেন্ড করবে ওখানে কোন ধরনের সয়েল আছে এবং ওই সয়েল যেটা আছে সেখানে ওয়াটার টেবিলটা কোন পজিশনে আছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো দেখো এখানে পয়েন্ট গুলো আমি একটু বলি, যে থিকনেস এন্ড সিকোয়েন্স অফ দ্য সয়েল স্ট্রাটা উইথ সাবসয়েল প্যারামিটার্স। তো সাবসয়েলের যে প্যারামিটার্স গুলো আছে তার উপরে ডিপেন্ড করবে আর কি গ্রাউন্ড ওয়াটার পজিশন এন্ড ফাংশন লিমিট। গ্রাউন্ড ওয়াটার পজিশন মানে হচ্ছে যে সয়েলের সয়েল যেটা ব্যবহার করা হচ্ছে বা ওই সাইটে যে সয়েলটা আছে সেখানে ওয়াটার কোন পজিশনটাতে আছে এটাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার টেবিল বা গ্রাউন্ড ওয়াটার পজিশন। তো এটার উপরেও ডিপেন্ড করে যে আসলে আমরা কোন ধরনের ফাউন্ডেশনটা ব্যবহার করব সেখানে আর কি প্রেজেন্স অফ এনি আন্ডারগ্রাউন্ড অ্যানোমালিস, মানে এই আন্ডারগ্রাউন্ডে যদি কোনো ডিফেক্ট থেকে থাকে বা কোনো প্রবলেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রেও সেটা অবশ্যই কনসিডারেশনে আসবে ফাউন্ডেশনের ক্ষেত্রে। সো এই বিষয়গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের খুলনাতে যে সয়েলটা আছে সেই সয়েল গুলা কোন ধরনের সয়েল বলো তো? বেশিরভাগ সয়েল এইগুলো কিন্তু অর্গানিক সয়েল, ঠিক আছে। দেখবা যে খুলনার মাটি যদি কিছু পরিমাণ ডিস্টেন্সে খুঁড়ে ফেলা হয় এখান থেকে কালো কালো সয়েল পাওয়া যায়, ঠিক আছে, ব্ল্যাক কালারের কিছু সয়েল পাওয়া যায়। তো এই যে ব্ল্যাক কালারের যেগুলো এগুলো হচ্ছে মেইনলি অর্গানিক ম্যাটার। তো খুলনার সয়েলটা হচ্ছে অর্গানিক সয়েল। তো এই সয়েলের স্ট্রেংথ কিন্তু খুব বেশি না, ঠিক আছে। এই সয়েল গুলো হচ্ছে উইক সয়েল, কারণ এইগুলো তৈরি হয়েছে অনেক আগে, যখন ধরো গাছপালা বা এরকম যে জীবগুলো এগুলো পচে গলে ওই ধরনের ব্ল্যাক টাইপের অর্গানিক ম্যাটার তৈরি হয়েছে।
পরবর্তীতে ওইগুলো সয়েলে কনভার্ট হয়েছে। তো এই সয়েল গুলোর স্ট্রেংথ খুব একটা বেশি না, এই কারণে দেখতে হবে খুলনায় খুব বেশি বহুতলা ভবন দেখা যায় না। তার কারণ এইটা হচ্ছে মেইন সব থেকে ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে খুলনার সয়েলটা খুবই মিষ্টি। এবং তাছাড়া আরেকটা কারণ আছে, এটা সেটা হচ্ছে খুলনা যে রিজিয়ন, এটা হচ্ছে কোস্টাল রিজিয়ন। এই রিজিয়নে সল্ট অনেক বেশি, ঠিক আছে। সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা, তো এখানে সল্ট অনেক বেশি। তো দেখা যায় যে বিল্ডিং কনস্ট্রাকশন করলে কনস্ট্রাকশন করার কিছুদিন পরে ক্র্যাক দেখা যায়, এবং ওই ক্র্যাকের সাইড থেকে দেখবা সাদা সাদা নোনা দেখা যায়, ঠিক আছে। তো এটা মেইন কারণ যে খুলনাতে বড় বড় বিল্ডিং করা খুবই টাফ। কিছু আছে বিল্ডিং, তবে করাটা খুবই টাফ। তো আমরা যেটা বলতেছিলাম যে সাব সয়েলের যে বিষয়টা, সয়েল কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের ফাউন্ডেশনটা ব্যবহার করব। যদি সয়েল উইক হয় সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং দিতে হবে। আবার সয়েল যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা নর্মাল একটা ফাউন্ডেশন দিতে আমাদের চলবে। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে দ্য কস্ট অফ ফাউন্ডেশন ইন কম্পারিজন উইথ দ্য কস্ট অফ দ্য সুপারস্ট্রাকচার। এটা হচ্ছে যে আমাদের যে ফাউন্ডেশনের যে কস্ট আর আমাদের সুপার স্ট্রাকচারের যে কস্ট, এটার উপরে ডিপেন্ড করবে যে আসলে ক্লায়েন্ট, তুমি যে ফাউন্ডেশনটা দিতে চাচ্ছ, ক্লায়েন্ট সেটা দিতে চাচ্ছে কিনা, বা তোমাকে তোমাকে স্ট্রাকচার যেখানে করতে হচ্ছে, বা তোমার যে ক্লায়েন্ট, সে আসলে ওই ধরনের ফাউন্ডেশনের যে কস্ট সে ক্লায়েন্ট পুরোটা সাপোর্ট করতে পারতেছে কিনা, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। যে আমরা আমরা বলতে পারি যে এখানে পাইল ফাউন্ডেশন দিতে হবে, কিন্তু পাইল ফাউন্ডেশনের খরচ বেশি। সো ক্লায়েন্ট বলতে পারে যে আমার তো এত টাকা নাই, সেক্ষেত্রে কি করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অল্টারনেট একটা ওয়ে দেখতে হবে যে আমরা কোন ধরনের ফাউন্ডেশন দিতে পারি যেটা ওই লোডটাকে সাপোর্ট করতে পারে। সো অবশ্যই কস্টের উপরে এটা ডিপেন্ডেন্ট যে আমরা কোন ধরনের ফাউন্ডেশন সেখানে ব্যবহার করব। তো এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে আসলে ফাউন্ডেশনের সিলেকশনটা ডিপেন্ড করে যে কতটুকু লোড আসতেছে এবং সেটা কোন ফাংশনে, মানে কোন কাজে লাগতেছে, ওই বিল্ডিংটা কোন কাজে ব্যবহার করা হবে, সয়েলের কন্ডিশনটা কিরকম ওইখানে যেখানে কনস্ট্রাকশনটা করা হচ্ছে, আরেকটা হচ্ছে কস্ট অফ ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন করতে খরচ কতটুকু হবে। এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করবে। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা ফাউন্ডেশনের টাইপ এবং সিলেকশন টাইপ গুলো দেখলাম। আমরা নেক্সট ক্লাসে ফাউন্ডেশনের যে বিভিন্ন ডিজাইন আছে এবং এর যে ফর্মুলা গুলো আছে, আমরা সেগুলোর আরো ডিটেলস দেখব। আর নেক্সট ক্লাসে না, নেক্সট হ্যাঁ বলতে তোমার হচ্ছে তোমার সিআর আছো দুইজনই, দুই জি সেকশনে স্যার। সিআর আছো? জি স্যার। আচ্ছা, অরিন্দম আছো। আচ্ছা, 4-1 এর কেউ আছো? 4-1। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের সিটি হওয়ার কথা ছিল হচ্ছে এই উইকে, তাই না? হয়তোবা তোমাদের এক্সাক্ট ডেটটা দেওয়া হয়নি। জি স্যার। তো তোমাদের যে ক্লাস টেস্টটা হবে সেটা হবে হচ্ছে সকালে শুক্রবার সকাল 10টায়, ঠিক আছে। জি স্যার। অনেকেরই বৃহস্পতিবার প্রবলেম, অনেকে তোমরা বলছো যে বৃহস্পতিবার প্রবলেম হতে পারে, সো আমি ডেটটা শুক্রবার নিচ্ছি। শুক্রবার সকাল 10টায় তোমাদের হচ্ছে ক্লাস টেস্ট হবে, ঠিক আছে। এবং ওই লিংক যেটা দিয়ে দিছি গ্রুপে ক্লাস টেস্টের জন্য, ওই লিংকেই তোমরা জয়েন করবা, বা ওই কোডটাই তোমরা জয়েন করবা। 10টায় তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তোমাদের ক্লাস টেস্ট টাইম হচ্ছে 20 মিনিট, আর 5 মিনিট আমি এক্সট্রা দিছি যাতে তোমরা সাবমিট করতে পারো, ঠিক আছে। কিন্তু কোনো লেট সাবমিশন কিন্তু গ্রান্টেড হবে না। এবং আমি যদি দেখি কপিং, কেউ কারোটা দেখে কপি করতেছো, তাদের যে যারটা দেখে কপি করবে দুইজনের খাতায় কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। এই বিষয়গুলো খুব সিনসিয়ার থাকবে। জি স্যার। তো তাহলে তোমাদের ক্লাস টেস্ট হচ্ছে শুক্রবার। জি স্যার, আমাদের তো স্যার ল্যাটারাল আর্থ প্রেশারের উপর। হ্যাঁ, তোমাদের যে ক্লাস টেস্টের টপিক সেটা হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসার। ওই যে ডকুমেন্টটা আছে, ওই ডকুমেন্টটা পুরোটা, ওই স্লাইডটা পুরোটাই, ঠিক আছে। ল্যাটারাল আর্থ প্রেসার তোমরা ম্যাথ এবং থিওরি যেটা আছে দুইটাই খুব ভালোভাবে দেখবা ওইখান থেকে। জি স্যার। এবং সিটিতে কিন্তু ভালো করতে হয়, ঠিক আছে। কারণ বিষয়টা হচ্ছে তোমার একটা কোর্সের যে মার্ক সেটা কিন্তু অনেক অংশে 20 মার্ক থাকে হচ্ছে সিটিতে। সো সিটিতে যদি ভালো হয় দেখা যায় যে আলটিমেটলি কোর্সের রেজাল্টও ভালো হয়। সো আমি আশা করবো তোমরা সবাই ভালো করবা এবং সিটিটা সিনসিয়ারলি দিবা। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। সিআর আমাকে অ্যাটেন্ডেন্সটা সেন্ড করে দিও। জি স্যার।